আজকে আমরা রাসায়নিক গণনা এই চ্যাপ্টারটা পড়াবো। ঠিক আছে, তো রাসায়নিক গণনায় প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ভরের নিত্যতা সূত্র। ঠিক আছে, ভরের নিত্যতা সূত্রটা কি বলছে? ভরের নিত্যতা সূত্র বলছে, তো চ্যাপ্টারের নাম কি? চ্যাপ্টারের নাম হচ্ছে রাসায়নিক গণনা। এক সেকেন্ড আমি ছোট করে নিই এটা। হ্যাঁ, রাসায়নিক গণনা। রাসায়নিক গণনা গণনা এই চ্যাপ্টারটা আমরা পড়ব। তার আন্ডারে প্রথমেই যেটা আছে, কয়েকটা টপিক আছে, সাব টপিক। সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া কাকে বলে, রাসায়নিক সমীকরণ কাকে বলে, এগুলো আমরা ক্লাস 8-এ আমরা পড়েছি অলরেডি। ঠিক আছে, বিক্রিয়ক কাকে বলে, বিক্রিয়াজাত পদার্থ কাকে বলে। যেমন ধরো একটা যদি আমরা বিক্রিয়া নিয়ে নিই, 2FeCl3 ফেরিক ক্লোরাইডের সঙ্গে যদি আমি H2S এর বিক্রিয়া করি, তাহলে যেটা তৈরি হয় 2FeCl2 প্লাস 2HCl এবং সালফার অধক্ষিপ্ত হয়। এই বিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি ফেরিক ক্লোরাইড এবং হাইড্রোজেন সালফাইড রাসায়নিক বিক্রিয়া করে এইগুলো তৈরি করছে। তাহলে যারা বিক্রিয়ায় অংশগ্রহণ করছে তাদেরকে বলে বিক্রিয়াজাত পদার্থ। কি বলছে? বিক্রিয়াজাত পদার্থ। এবং যারা বিক্রিয়ায় উৎপন্ন হচ্ছে তাদেরকে বলছে, সরি উল্টো বললাম, এটা বিক্রিয়ক হবে, সরি বিক্রিয়ক হবে, এটা হবে বিক্রিয়ক। বিক্রিয়ক। আর যারা বিক্রিয়ায় উৎপন্ন হয়, যারা বিক্রিয়ায় উৎপন্ন হয় তাদেরকে বলা হয় বিক্রিয়াজাত পদার্থ। তার মানে যারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করছে তাদেরকে বলছে বিক্রিয়ক, আর যারা রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন হচ্ছে তাদেরকে বলা হয় বিক্রিয়াজাত পদার্থ। ঠিক আছে, এবার ভরের নিত্যতা সূত্র কি বলছে? ল্যাভোসিও 1774 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে? 1774 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ল্যাভোসিয়ে, ঠিক আছে, একটা পরীক্ষা করে। ঠিক আছে, পরীক্ষায় দেখা যায় কি বিক্রিয়ার আগে এবং বিক্রিয়ার পরে বিক্রিয়ক পদার্থ এবং বিক্রিয়াজাত পদার্থের মোট ভর কিন্তু সমান হয়। ঠিক আছে, এটাকেই বলছে ভরের নিত্যতা সূত্র। ভরকে সৃষ্টি করা যায় না, ভরকে ধ্বংস করা যায় না। কোনো রাসায়নিক বিক্রিয়ার আগে এবং পরে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের মোট ভর সমান হয়। তাহলে ভরের নিত্যতা সূত্র কি বলছে? ভরের নিত্যতা সূত্র বলছে কোনো বিক্রিয়ায় ভরকে সৃষ্টি করা যায় না বা ভরকে ধ্বংস করা যায় না। কোনো বিক্রিয়ার আগে এবং পরে বিক্রিয়ক পদার্থের মোট ভর সমান সমান বিক্রিয়াজাত পদার্থের মোট ভর। তাহলে কোনো বিক্রিয়ার আগে এবং পরে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের মোট ভর কিন্তু সমান হয়। এটাই হচ্ছে ভরের নিত্যতা সূত্র। ঠিক আছে, এবার আমরা চলে আসি। এই চ্যাপ্টারটা মেনলি বেসিক্যালি কিছু আমাদের অঙ্ক করতে হবে। ঠিক আছে, ক্লাস 9-এ আমরা যে মোল কনসেপ্ট পড়েছিলাম সেটা তোমরা একটু ভালো করে দেখে নেবে। ঠিক আছে, তার উপরই বেসিক্যালি আমাদের এটা করতে হয়। তার আগে বলে দিই, আমি ক্লাস 9-এও তোমাদেরকে আমি কয়েকটা জিনিস বলেছিলাম যে হাইড্রোজেন এর পারমাণবিক ভর হচ্ছে 1, কার্বনের 12। যেমন কার্বন ডাই অক্সাইড যদি আমি বার করতে চাই তাহলে কিভাবে বার করব? কার্বনের হচ্ছে 12, অক্সিজেনের হচ্ছে 16, মাল্টিপ্লাই উইথ 2, তাহলে কত হবে? 12 প্লাস 16 ইন্টু 2 32, তার মানে 42। ঠিক আছে, তাহলে পারমাণবিক ভর দিয়ে আমরা আণবিক ভরকে আমরা ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে আণবিক ভর। তো পারমাণবিক ভরটা আমাদের কিন্তু কয়েকটা
বেসিক কয়েকটা আছে যাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। নাইট্রোজেন 14, অক্সিজেন হচ্ছে 16, হেলিবেবকান, অক্সক্লোনি, সোম, অ্যালিউসিপসাল, সালফার হচ্ছে 32, ক্লোরিন হচ্ছে 35.5, ক্যালসিয়াম হচ্ছে 40। এই কয়েকটা বেসিক আছে যাদের পারমাণবিক গুরুত্বটা তোমরা বা পারমাণবিক ভরটা কিন্তু তোমরা মনে রাখবে, ঠিক আছে। তাহলে তোমাদের অঙ্ক করতে অনেক সুবিধা হবে, ঠিক আছে। ওকে, এবার আমরা কয়েকটা অঙ্ক করব, ঠিক আছে। এই অঙ্কগুলোই কিন্তু বেসিক্যালি এই চ্যাপ্টারের জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, ওকে, আরো দু একটা থিওরি আলোচনা করে দিই, তারপরে আমরা অঙ্কতে যাই। সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া কাকে বলে। এই জিনিসগুলো তোমরা ভালো করে পড়বে। রাসায়নিক বিক্রিয়া, ঠিক আছে। রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? যে প্রক্রিয়ায় একটি পদার্থ বিশ্লিষ্ট হয়ে সম্পূর্ণ পৃথক ধর্মবিশিষ্ট একাধিক পদার্থ উৎপন্ন হয় বা একাধিক পদার্থ যুক্ত হয়ে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন করে তাকে রাসায়নিক বিক্রিয়া বলা হয়। যেমন ধরো কয়লাকে তুমি কয়লা পোড়ালে, কয়লার মধ্যে কি আছে? কার্বন। অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করে কি তৈরি করলো? কার্বন ডাইঅক্সাইড তৈরি করলো। এটা কি দুটো পদার্থ যুক্ত হয়ে নতুন ধরনের একটা পদার্থ তৈরি করছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে রাসায়নিক পদার্থ। আবার কখনো কখনো দেখা যায় কোনো একটা পদার্থ ভেঙে গিয়ে, ক্যালসিয়াম কার্বনেট, তুমি যদি এটাতে হিট দাও, গরম করো, তাহলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, ঠিক আছে। তাহলে এটাও কিন্তু রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ, ঠিক আছে। এবার রাসায়নিক সমীকরণ কাকে বলে? এগুলো হচ্ছে চিহ্ন, ঠিক আছে। চিহ্ন এবং সংকেতের দ্বারা কোন রাসায়নিক বিক্রিয়াকে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের মধ্যে সমতা, এটা খুব ইম্পর্টেন্ট, সমতা বজায় রেখে, ঠিক আছে। ধরো হাইড্রোজেন আর ক্লোরিন দুজনে বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরাইড তৈরি করছে, কিন্তু এটা সমতা বিধান হলো না। সমতা বিধান মানে এখানে যতগুলো পরমাণু থাকবে, এখানে দেখো দুটো পরমাণু আছে, ক্লোরিন আছে দুটো, কিন্তু এখানে কটা আছে? এখানে আছে একটা একটা করে। তাহলে যখন সমতা বিধান করব তখন কি করতে হবে? বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের পরমাণুর সংখ্যা যেন সমান হয় সেটা খেয়াল রাখতে হবে। তাহলে এটা করতে হবে কি? 2HCl। তাহলে এখন দেখা যাচ্ছে দুটো হাইড্রোজেন আছে, এখানেও দেখো দুটো হাইড্রোজেন, দুটো ক্লোরিন আছে, এখানেও দেখো দুটো ক্লোরিন। তাহলে এটা সমতা বিধান করলে এই যে অ্যারো চিহ্নটা আছে, এই অ্যারো চিহ্নটা তখন কি হয়ে যাবে না, তখন অ্যারো চিহ্নটা ইকুয়াল চিহ্ন আমরা লিখতে পারবো, ঠিক আছে। তাহলে কোনো রাসায়নিক, তাহলে সংজ্ঞাটা কি হবে? কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের অন্তর্গত পরমাণুগুলির মধ্যে সমতা বজায় রেখে চিহ্ন এবং সংকেতের দ্বারা, এটা কি? চিহ্ন, ঠিক আছে। চিহ্ন এবং সংকেতের দ্বারা রাসায়নিক বিক্রিয়াটিকে সংক্ষেপে প্রকাশ করার পদ্ধতিকেই বলা হয় রাসায়নিক সমীকরণ, ঠিক আছে। তাহলে আবার বলছি, চিহ্ন এবং সংকেতের দ্বারা কোনো রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপে প্রকাশ করাকেই বলা হয় রাসায়নিক বিক্রিয়া, ঠিক আছে। তা আরেকটা পয়েন্ট তোমাকে এখানে দিতেই হবে যে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের মধ্যে পরমাণুগুলোর সমতা বজায় রেখে কোনো রাসায়নিক বিক্রিয়াকে চিহ্ন এবং সংকেতের মাধ্যমে সংক্ষেপে প্রকাশ করাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া, ঠিক আছে। এবার তোমাদের একটা প্রশ্ন আসে যে কোনো রাসায়নিক বিক্রিয়াতে কি কি জানা যায়, ঠিক আছে। যেমন এই বিক্রিয়াটাতে কি কি জানা যাচ্ছে? এক অণু ক্লোরিনের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে 2 অণু হাইড্রোজেন ক্লোরাইড তৈরি হচ্ছে, ঠিক আছে। তারপর তাদের ওজনগত পরিমাণগত জানা যাচ্ছে। হাইড্রোজেন যেমন 2 গ্রাম, আর এটা হচ্ছে 35.5 × 2 মানে 71 গ্রাম, সেটা মিলে তৈরি করছে 71 গ্রাম। এগুলো জানা যাচ্ছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু আমরা কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসতে পারে, তো এগুলো খুব কমন কোশ্চেন, এগুলো একটু দেখে নেবে, ঠিক আছে। এবার আমরা কয়েকটা অঙ্ক করব। ধরো একটা সোজা অঙ্ক থেকে শুরু করছি, এটা মাধ্যমিক 1993 সালে এসেছিল।
22 গ্রাম কার্বন ডাই অক্সাইড প্রস্তুত করতে, কোয়েশ্চেনটা কি, 22 গ্রাম কার্বন ডাই অক্সাইড প্রস্তুত করতে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে লঘু HCl এর সঙ্গে বিক্রিয়া করাতে হবে। লঘু HCl এর সঙ্গে বিক্রিয়া করাতে হবে, ঠিক আছে। এখানে ক্যালসিয়াম দিয়ে দিয়েছে 40 এবং কার্বনটাও দিয়ে দিয়েছে। তবে একটা কথা বলি, আমি যেগুলো তোমাদের বললাম কয়েকটা কমন জিনিস দেখো তাদের মধ্যেই রয়েছে, ঠিক আছে। তো সেইগুলো মুখস্থ করে নেবে, কারণ অনেক সময় এমন হতে পারে যে এটা দিল না, এই পারমাণবিক ভ্যালুগুলো দিল না, তাহলে কিন্তু মুশকিলে পড়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের কোশ্চেনটা কি, 22 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট প্রস্তুত করতে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে লঘু HCl এর সঙ্গে বিক্রিয়া করাতে হবে। তাহলে আমাদের বার করতে হবে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে বার করতে হবে, তাহলে সেটাকে আমার কোন দিকে রাখতে হবে না, ডান দিকে রাখতে হবে, ঠিক আছে। আগে রাসায়নিক বিক্রিয়াটা লিখব। প্রথম হচ্ছে রাসায়নিক বিক্রিয়াটা লিখে রাখা, ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে। এই রাসায়নিক বিক্রিয়া করছে কার সঙ্গে না, HCl এর সঙ্গে। আর সমতা বিধান করে করতে হবে, ঠিক আছে। ক্যালসিয়ামের যোজ্যতা 2, তাহলে এটা 2 নিতে হবে, তাহলে CaCl2 হলো। আর পড়ে আছে H2CO3। মনে রাখবে H2CO3 ভেঙে যায় H2O আর কার্বন ডাই অক্সাইড, এটা মনে রাখবে অলওয়েজ, ঠিক আছে। এবার ক্যালসিয়াম কার্বনেট কত, ক্যালসিয়াম হচ্ছে 40, কার্বন 12, অক্সিজেন হচ্ছে 16, কিন্তু আছে কটা, 3টে। তাহলে কত, 3 ছিল 48, 50, 60, 40, 100। যেমন আমি জানি ক্যালসিয়াম কার্বনেটের আমি ক্যালকুলেশন করারও দরকার নেই, মুখস্থ হয়ে গেছে। ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 100, কার্বন ডাই অক্সাইড 44, তোমাদেরও করতে করতে হয়ে যাবে। দেখো 16 × 2 32, 34, 44। তাহলে আমি কি বলেছিলাম, যেটা বার করতে হবে সেটাকে আমাদের কোন দিকে রাখতে হবে, সেটাকে আমাদের রাখতে হবে ডান দিকে, ঠিক আছে। তাহলে এই দুটোকে আমরা প্রশ্ন আকারে লিখব। কিভাবে লিখব, 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে, ঠিক আছে। 1 গ্রাম ক্যালসিয়াম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় 100/44 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে, তাহলে 22 গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় 100 × 22/44। তাহলে একদম ইজি ক্যালকুলেশন, 50 গ্রাম থেকে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার আনসার। তাহলে তোমার আনসার কি হয়ে গেল, তোমার আনসার বেরিয়ে গেল ওকে, এটা কি হয়ে গেল, এটা সাদা করবো কি করে, ওকে। তাহলে এই হচ্ছে তোমার আনসার, তোমরা টুকে নাও, ঠিক আছে। ওকে, তাহলে 50 গ্রাম তোমার কি লাগবে না, ক্যালসিয়াম কার্বনেট লাগবে 22 গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করতে, ঠিক আছে। ওকে, আমি মুছে দিচ্ছি তাহলে অঙ্কটা। ওকে, নেক্সট চলে আসছি, নেক্সট অঙ্কতে চলে আসছি। 1 গ্রাম ম্যাগনেসিয়ামকে অক্সিজেনে সম্পূর্ণ দহন করলে তার ভরের কি পরিবর্তন হবে, ঠিক আছে। কোশ্চেনটা কি, 1 গ্রাম
ম্যাগনেসিয়ামকে অক্সিজেনে সম্পূর্ণ দহন করলে তার ভরের কি পরিবর্তন ঘটবে। ঠিক আছে, এখানেও বলে দিয়েছে ম্যাগনেসিয়াম হচ্ছে 24, ম্যাগনেসিয়ামটা মুখস্থ করো। অক্সিজেন তো 16 তোমরা জানো অলরেডি। ঠিক আছে, এবার দেখো ম্যাগনেসিয়ামকে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করলে কি রাসায়নিক বিক্রিয়া হয় সেটা দেখলেই কিন্তু আমরা বুঝতে পারবো। ম্যাগনেসিয়ামের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হয় এবং এটা সমিত সমীকরণ 2MgO। ঠিক আছে, তার মানে বোঝাই যাচ্ছে যে ম্যাগনেসিয়ামটা অনেক ভারী হয়ে যাবে, অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে ম্যাগনেসিয়াম অনেক ভারী হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ম্যাগনেসিয়াম কত? ম্যাগনেসিয়াম হচ্ছে 24 × 2, তার মানে 48। আর ম্যাগনেসিয়াম অক্সাইড কত? 2টা এদিকে আছে তাই বাইরে ব্র্যাকেটের বাইরে লিখবো। ঠিক আছে, ম্যাগনেসিয়াম কত? 24, অক্সিজেন কত? 16, তাহলে 80। ঠিক আছে, তাহলে একদম সিম্পল ব্যাপার। 48 গ্রাম ম্যাগনেসিয়ামের দহনে ম্যাগনেসিয়াম এর দহনে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয় 80 গ্রাম। ঠিক আছে, তাহলে 1 গ্রাম ম্যাগনেসিয়ামের দহনে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয় 80/48 গ্রাম। তাহলে এটা ক্যালকুলেশনটা একদম করলেই বোঝা যাবে, 1.67 গ্রাম হবে। তাহলে 1 গ্রাম ছিল, এখন ম্যাগনেসিয়ামের কি পরিবর্তন হচ্ছে? 1.67 গ্রাম হয়ে গেছে। তাহলে ভর বেড়েছে না কমেছে? অবভিয়াসলি ভর বেড়েছে, বোঝা যাচ্ছে। সুতরাং 1.67 - 1 = 0.67 গ্রাম ভর বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তোমরা এটা কপি করে নাও তাড়াতাড়ি। তোমরা যখন কপি করবে তখন এটাকে পজ করে নিও, কপি করতে পারো। ওকে, এইরকম টাইপের খুব সোজা সোজা অঙ্ক কিন্তু আসবে, দেখতেই পাচ্ছ অঙ্কগুলো একদম স্ট্রেট ফরওয়ার্ড অঙ্ক। ঠিক আছে, এবার আমরা একটু আয়তনের অঙ্কতে চলে যাব। ঠিক আছে, এবার প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, এই যে কথাটা, এই কথাটা আমরা ক্লাস 9-এ পড়েছিলাম। আমি একটু মনে করিয়ে দিই। 1 মোল যে কোনো মৌলে 6.022 × 10⁻23 সংখ্যক অণু থাকে বা পরমাণু থাকে। আমি 1 গ্রাম অণুর কথা বলছি, তো অণুই লিখলাম 1 মোল। ঠিক আছে, এবং এসটিপিতে এর আয়তন হয় 22.4 লিটার। 22.4 লিটার। ঠিক আছে, 22.4 লিটার। এটা মনে রাখবে যে 1 মোলে এতগুলো অণুর আয়তন হচ্ছে 22.4 লিটার যদি গ্যাস হয়। ঠিক আছে, মানে আমি একটা তোমাদের উদাহরণ দিই। এটা আমি ক্লাস 9-এও হয়তো তোমাদের বলেছিলাম যে ধরো জলের যখন লিকুইড অবস্থায় থাকে তখন ওর আণবিক গুরুত্ব কত? 1 × 2 + 16 হলো কত? 18। ঠিক আছে, সুতরাং আমরা বলতে পারি যে 18 গ্রাম
জলের মধ্যে 18 গ্রাম জল মানে 18 গ্রাম জল মানে হচ্ছে 18 গ্রাম জল এভাবে লিখতে হবে, ঠিক আছে? 18 গ্রাম জল is equivalent to 1 mole water is equivalent to 6.022 into 10 to the power 23 সংখ্যক অণু, ঠিক আছে? সংখ্যক অণু। ওকে, সংখ্যক অণু। এবার যদি আমি 18 গ্রাম জলকে বাষ্পীভূত করি, ঠিক আছে, এটা মাথায় রাখবে, ঠিক আছে? তাহলে 18 গ্রাম জল মানে একদম তোমাদের যে ছিপি আছে সেগুলো 5 ml ওয়াটার, ঠিক আছে? 3 ছিপি মানেই ধরে নাও, একটু বেশি বেশি করে যদি নাও তোমরা 3 ছিপি জল মানেই 18 গ্রাম জল, ঠিক আছে? অথবা বলতে পারো 18 ml জল, ঠিক আছে? এবার এই 3 ছিপি জলকে তুমি যদি বাষ্পীভূত করো তাহলে এর আয়তন দাঁড়াবে এসটিপিতে 22.4 লিটার। বুঝতে পারলে? কারণ এমনি লিকুইড অবস্থায় গ্যাসের অণুগুলো অনেক কাছাকাছি থাকে, যখনই তুমি ওটাকে তাপ দিয়ে গ্যাসে পরিণত করবে সেগুলো কি হয়ে যাবে না, অনেক ফাঁকা ফাঁকা হয়ে যাবে, তাই ওর আয়তন অনেক বেড়ে যাবে, ঠিক আছে? এটা মাথায় রাখলেই হবে, খালি এটা মাথায় রাখলেই হবে যে 1 মোল, এই ফর্মুলাটা লিখে নাও, 1 মোল মানে 6.022 সংখ্যক অণু এবং এর আয়তন হচ্ছে এসটিপিতে, এটা মাথায় থাকে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারে কত, 22.4 লিটার, ঠিক আছে? এবার আমি একটা অঙ্কতে চলে আসি। কি বলছে অঙ্কটা? কোশ্চেন কি বলছে? প্রমাণ উষ্ণতায় ও প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে এবং প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে প্রমাণ উষ্ণতা এবং প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে মানে এনটিপিতে 11 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন কত? 11 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন কত? ঠিক আছে, ওকে। তাহলে এটাও একদম একই রকম ভাবে করব। প্রথমে আমরা যেরকম ভাবে আমরা কার্বন ডাই অক্সাইডকে বার করেছিলাম সেরকম করে নেব, ঠিক আছে? কার্বন ডাই অক্সাইড কত? 12 প্লাস 16 ইন্টু 2 44, ঠিক আছে? সুতরাং আমরা বলতে পারি 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড সমান, এটা হচ্ছে সমতুল্য, 1 মোল ইকুইভ্যালেন্ট টু 1 মোল এবং এর আয়তন কত? 22.4 লিটার। সুতরাং আমরা বলতে পারি 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের এর এনটিপিতে আয়তন সমান সমান 22.4 লিটার। সুতরাং 1 গ্রাম কার্বন ডাই অক্সাইডের এনটিপিতে আয়তন 22.4 ডিভাইডেড বাই 44 লিটার, ঠিক আছে? এবার আমাদের বার করতে হবে কি 11 গ্রাম কার্বন ডাই অক্সাইডের এনটিপিতে আয়তন 22.4 ইন্টু 11 ডিভাইডেড বাই 44। 11 × 11 4 এবং 44, 4 দিয়ে ডিভাইড করলে 4 5 20 4 6 24, 5.6 লিটার। একদম সিম্পল, ঠিক আছে? আজকে আমরা এত পর্যন্তই করব, ঠিক আছে? তোমরা এটা পজ করে কপি করে নেবে, ঠিক আছে? ওকে।